ঘন্টা খানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। একটা চাকরি ছোট থেকেই বাবা মা ভেতরে ঢুকিয়ে দেন যে সরকারি চাকরি পেতে হবে, সরকারি চাকরি পেলে গোটা জীবনটা নিশ্চিত, সরকারি চাকরি পেলে ভবিষ্যৎ সুরক্ষিত, একটা সরকারি চাকরি খুব খুব জরুরি। অমনি ছেলেরা মেয়েরা বড় হতে থাকে, তারা পড়াশোনা করতে থাকেন, বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে আলাদা করে পড়াশোনা করেন, তার ফিস দেওয়া হয়, কোচিং সেন্টার রয়েছে। তারপর সেই মোক্ষম সময়, সেই মহেন্দ্রক্ষণ, যে সময় তারা চাকরির পরীক্ষা দিয়ে জানতে পারেন তাদের নাম মেরিট লিস্টে আছে না নেই। কিন্তু মেরিট লিস্টে চাকরির পরীক্ষায় মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও সমস্ত পরীক্ষা একটার পর একটা বেড়া, কোথাও একটার পর একটা হার্ডেল টপকে টপকে যাওয়ার পরও শেষ পর্যন্ত থাকে একটা সুদীর্ঘ প্রতীক্ষা। কিসের প্রতীক্ষা? চাকরির। ইন্টারভিউ হবে, চাকরির চিঠি বাড়িতে আসবে, পোস্টিং হবে, কিন্তু সেই প্রতীক্ষা, সেই সুদীর্ঘ প্রতীক্ষা আর কোথাও ফলপ্রসূ হয় না। কারণ যত দিন যায় জানতে পারা যায় একটার পর একটা মেরিট লিস্ট অনুযায়ী অনেক অনেক নতুন নতুন নাম তাদের চাকরি হচ্ছে। কোথা থেকে এলেন তারা? কিভাবে চাকরি পাচ্ছেন? কবে পরীক্ষা দিয়েছিলেন? মেরিট লিস্টে নাম কোথায় ছিল? সব অজানা। দিনের শেষে কি হয়? আন্দোলন, চাকরির জন্য ধর্ণা, পুলিশ আসে, ভ্যান আসে, দিনের পর দিন অনশন, ধর্ণা, চাকরি পাওয়া যায় না। শিক্ষিত বেকার যুবকের স্বপ্ন তিল তিল করে বাবা মায়ের সঞ্চয় ভেঙে একটু একটু করে একটা একটা করে ডিগ্রির চৌকাঠ পার, তারপরেও অধরা চাকরি। কিন্তু কেন কেন কেন? এই রাজ্যের গত এক দশকে শুধু শিক্ষকতার চাকরিতেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। রোদে জলে দাঁড়িয়ে যখন শিক্ষিত বেকাররা চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই কি বিষয় সামনে আসছে? রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কি অভিযোগ? না খোদ মন্ত্রীর কন্যা, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী, তার কন্যার বিরুদ্ধে নিয়ম ভেঙে চাকরির অভিযোগ উঠছে। বলা হচ্ছে মেরিট লিস্টে নাম না থাকা সত্ত্বেও তার মেয়ে, রাজ্যের মন্ত্রীর মেয়ে, চাকরি পেয়েছেন সরকারি। জানি উদ্বিগ্ন খোদ হাইকোর্ট। ক্ষুব্ধ বিচারপতির পর্যবেক্ষণ, এমন ব্যক্তিকে মন্ত্রিত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু শুধুমাত্র এইটুকুই কি যথেষ্ট? এর পেছনে কোন কোন রাঘব বোয়াল রয়েছে? এতদিন ধরে তাহলে যে দুর্নীতির অভিযোগে সরব হচ্ছিল বিরোধীরা, তাহলে আসলে ক্রমশ একটার পর একটা কোথাও রিপোর্ট পেশ হচ্ছে, একটার পর একটা কোথাও পর্যবেক্ষণ আসছে, আর বোঝা যাচ্ছে যে এই রাজ্যে বিপুল দুর্নীতি হয়েছে নিয়োগে, নিয়োগ দুর্নীতি। আর সোজা বাংলায় বলতে গেলে চাকরি চুরি হয়েছে, অন্যের চাকরির ওপরে বাটপাড়ি হয়েছে, অন্যের চাকরি অন্যকে দেওয়া হয়েছে, চাকরি চুরি হয়েছে দিনে দুপুরে। আজকে এই আলোচনা শুরু করার আগে, প্রশ্নগুলো শুরু করার আগে তার আগে জানিয়ে রাখি যে কিভাবে কি কি বিষয়গুলো তথ্য সামনে আসছে। কে শিক্ষা প্রতিমন্ত্রী? শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। তার মেয়ের নাম, পরেশ চন্দ্র অধিকারীর মেয়ের নাম অঙ্কিতা অধিকারী। কি অভিযোগ তার বিরুদ্ধে? বেআইনি চাকরি মেলার অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক হিসেবে নিয়োগ কোচবিহারের একটি স্কুলে তিনি চাকরি পান। অভিযোগ, মেধা তালিকায় নামই নেই অঙ্কিতা অধিকারীর, নাম ছিলও না। হাইকোর্টে সিবিআই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রসঙ্গত যখন আমি আলোচনা করছি সেই সময় আর কিছুক্ষণের মধ্যে বলা ভালো সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমরা জানি না আজকে আদৌ 8টার মধ্যে সেই হাজিরা দিতে পারবেন কিনা পরেশ অধিকারী। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সঙ্গে। তিনি যদিও কিছু জানেনই না, তবু তিনি কি বললেন আমাদের রিপাবলিককে, শুনবো। হাইকোর্টের রায় একটা বেরিয়েছে, কিছু বলবেন স্যার? কিছুই জানি না, আমি তো সারাদিন দেখলাম। হাইকোর্ট থেকে জানিয়েছে যে না ওইটা আমি কিছুই জানি না।
হাইকোর্টের রায় একটা বেরিয়েছে, কিছু বলবেন স্যার? আমি কিছুই জানি না। আমি তো সারাদিন দেখলাম ওনারা হাইকোর্ট থেকে জানিয়েছে যে না না ওইটা আমি কিছুই জানি না। কিছুই জানেন না মন্ত্রী, স্বাভাবিকভাবে তার তো কিছু বলার নেই। তিনি কতটুকু কি জানেন নজর রাখবো আমরা সেদিকে। স্কুল সার্ভিস কমিশনের রাষ্ট্রবিজ্ঞানের পিজি ক্যাটাগরি তপশিলি জাতিভুক্ত যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল, তাতে প্রথম নামটা ছিল ববিতা বর্মনের, প্রথম নাম। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে লোপামুদ্রা মণ্ডল, ছায়া রায়। ওই তালিকায় কোথাও অঙ্কিতা অধিকারীর নাম ছিল না, কিন্তু ওই তালিকা প্রকাশের পর আরো একটা তালিকা প্রকাশ করা হয়, তাতে 2 নম্বরে চলে আসেন ববিতা বর্মন, আর 1 নম্বরে দেখা যায় পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। জানি রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বিরোধীদের কটাক্ষ, ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদান করার পুরস্কারে চাকরি। এদিনও হাইকোর্টের নির্দেশের পর শাসক বিরোধী তরজা চরমে উঠেছে। এ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলেছেন সেটাও শুনবো। গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যিনি রাষ্ট্রমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, তাকে সন্ধ্যা 8টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হতে হবে। তার কারণ তার মেয়ে অঙ্কিতা অধিকারী অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তার প্রাপ্ত নাম্বার পিটিশনারের প্রাপ্ত নাম্বারের থেকে কম। এত সত্ত্বেও সে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, হোয়ারএজ পিটিশনের নাম্বার বেশি হওয়া সত্ত্বেও সে অ্যাপয়েন্টমেন্ট পেল না। তাই মহামান্য বিচারপতি উভয় পক্ষের শুনে নির্দেশ দিয়েছেন যে আজকে সন্ধ্যা 8টার মধ্যে তাকে পরেশচন্দ্র অধিকারীকে সিবিআই দপ্তরে হাজির হতে হবে এবং সিবিআই এই বিষয়ে আজকে থেকে এনকোয়ারি শুরু করবে। আইনজীবীর বক্তব্য শুনলাম এবং রাজনীতির ময়দানও থমকে নেই, সেখানেও বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য উঠে আসছে। আমরা শুনিনি রাজনীতির ময়দানে এই রায়ের পরে, নির্দেশের পরে ঠিক কি কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, শুনবো। সাবজুডিস ম্যাটার, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আইনের পথেই চলবে। আপনাদের এই ধরনের একজন মন্ত্রী, তার বিরুদ্ধে কোর্টের এই আদেশ, এটা কি কতটা মানে আপনাদের বিপদে ফেললো? আমাদের কোনো বিপদ নাই, ওই যে বললাম আইনের পথেই চলবে, আর কোনো মন্তব্য করবে না। 1 নম্বরে নাম, আর কোর্টকে বলতে হচ্ছে মন্ত্রিসভার থেকে বাদ দেওয়ার কথা। এর চাইতে দুঃখের আর বাংলার কিছু হয় না। সেই জন্যে দুর্নীতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরা। এদের এই দুর্নীতির সঙ্গে যারা পরীক্ষা দিয়ে পাস করেছেন তাদের নাম নেই, অথচ যারা পরীক্ষা দেয়নি তাদের পয়সা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এর সঙ্গে শিক্ষামন্ত্রীর থেকে সবাই এর সঙ্গে জড়িত আছে। এর বিচার দ্রুত বিচারে শেষ করতে হবে। এটা তো ঘটনা। পরেশ অধিকারীকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল 2টো শর্তে, যে ওয়েটিং লিস্টে তোমার মেয়ের নাম নেই, তবু তোমাকে একটা চাকরি দেওয়া হবে মেয়েকে, আর তোমাকে ওখানে যে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে সেই ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করা হবে। ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানও হয়েছে এবং রাতারাতি ওয়েটিং লিস্টে থাকা মেধাভুক্ত সমস্ত প্রার্থীদেরকে বাতিল করে পরেশ অধিকারীর মেয়েকে নিয়োগপত্র দেওয়া হয়েছে কমপ্লিটলি বেআইনিভাবে। তৃণমূলের নেতা এবং মন্ত্রী, তাকে দলত্যাগ করানো হয়েছিল সম্ভবত এরকম একটা শর্তে যে তার মেয়ের চাকরি লিস্ট এদিক ওদিক করে ঢুকিয়ে দেওয়া হবে। যেভাবে এরা করে, অ্যালিওর করে, ভয় দেখায়, লোভ দেখায়, ভয় দেখিয়ে লোভ দেখিয়ে দলত্যাগের রাজনীতি পশ্চিমবাংলায় চলেছে। পরেশ অধিকারী তৃণমূলের নেতা, মন্ত্রী, তার মেয়ের নাম তো ছিল না তালিকায়। তখন কোচবিহারে স্থানীয়ভাবে মানুষ সেটা নিয়ে প্রতিবাদ করেছে মেকলিগঞ্জে, যে লিস্টে যার নাম নেই সে হয়ে গেল 1 নম্বর, তার হয়ে গেল চাকরি। এর আগেও স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় নিয়োগ মামলা গঠন করা হয়েছিল বাক কমিটি। শুক্রবার সেই কমিটির রিপোর্ট হাইকোর্টে যে রিপোর্ট পেশ করে তাতেও দেখা যায় একগুচ্ছ দুর্নীতির অভিযোগ। আজকে আলোচনা শুরু করার আগে আমি আরো একবার, যেহেতু আগামীকাল সেই 18 তারিখ এবং বাক কমিটির রিপোর্টের ভিত্তিতে কোথাও রায় জানাবে আদালত, তার আগে বাক কমিটির রিপোর্টের দিকে নজর রাখবো, যেখানে বারবার এই দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে। বাক কমিটির রিপোর্টেই বা কি ছিল? সেখানে বলছে যে গ্রুপ সি তে 381 জন ভুয়ো নিয়োগ ছিল, 222 জন পরীক্ষায় দেয়নি, তাদের নাম ওয়েটিং লিস্টে ছিলই না, তারপরও তাদেরকে নিয়োগ করা হয়।
এসএসসি অফিস থেকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল এবং সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যে কমিটি নিয়ে এই অভিযোগ, সেই কমিটিটাই বেআইনি এমনটাই দাবি করা হয়। এই রিপোর্টের নাম রয়েছিল এসএসসি প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, চেয়ারম্যান সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ আরো কয়েকজন। আগামীকাল এই মামলার রায়দান, আর তার ঠিক একদিন আগেই আরো একটা দুর্নীতির ক্ষেত্রে একই সমসাময়িক বিষয়ে নাম জড়ালো রাজ্যের এক মন্ত্রীর। প্রশ্ন উঠছে, এর পরেও কি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার আস্থা থাকবে পড়ুয়াদের? আস্থা থাকবে পরীক্ষার্থীদের? সরকারি চাকরি সত্যি কি প্রহসন হয়ে দাঁড়াচ্ছে না? এই সব কিছু নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে যারা রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন স্টুডিওয়ে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশানর চ্যাটার্জি। আমাদের সঙ্গে একজন আইনজীবীও থাকছেন, সুদীপ্ত দাশগুপ্ত, আমি আসবো তার কাছে। তবে তার আগে সবচেয়ে আগে আমি বৈশানর বাবু আপনার কাছেই আসি। এত দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে নাম জড়িয়ে গেল খোদ পরেশ অধিকারী, রাজ্যের মন্ত্রী, কি বলবেন? বিষয়টা তো সাবজুডিস, এটা নিয়ে এক্ষুনি আমার সাবজুডিস ম্যাটারে আমার বক্তব্য রাখার জায়গা কতটা আছে সেটা বিবেচনা করবেন। একটা জিনিস বুঝতে পারি যে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এবার যেটা আদালত, মহামান্য আদালত একটা অবজারভেশন বা একটা জাজমেন্ট দিয়েছেন, তিনি একটা ইন্টারোগেশনের কথা বলেছেন। তো ইন্টারোগেশন হবে, তদন্ত হবে, তদন্ত দেখা যাবে কি হয়েছে কি না হয়েছে। একটা সাবজুডিস ম্যাটার নিয়ে ইলাবোরেটলি এখন আলোচনা কতটা করাটা সম্ভব হবে কিনা আমি জানি না। তবে আমি যতদূর জানি যে যেটা কোর্টের বিবেচনাধীন থাকে সেটা নিয়ে মানে আমরা টেলিভিশনে পলিটিক্যাল আলোচনা করি, কিন্তু সেটা করাটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বলার থাকলে এখন পলিটিক্যালি বললে আপনি বলবেন ত্রিপুরার কেন কথা তুলছেন, 116 জন সেখানে শিক্ষক আত্মহত্যা করেছে, 10,323 আলোচনা করছেন। আমি বক্তব্য হচ্ছে এই যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, আপনি বলেন কি এটা আপনি মানেন না? চাকরি পরীক্ষায় দুর্নীতি হয়েছে, মানেন না? বাক কমিটির রিপোর্ট আগে প্রকাশ করা হয়েছিল কদিন আগেই, আগামীকাল তার রায়দান রয়েছে। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম পার্থ চ্যাটার্জির নাম পর্যন্ত জড়িয়ে গেছে। পরেশ অধিকারীর মেয়ের নাম ছিল না ওয়েটিং লিস্টেও, তারপরে তিনি চাকরি পেয়েছেন। এত ভুরি ভুরি নিয়োগ দুর্নীতি কি করে ঢাকবেন বৈশানবাবু আপনারা? না, দুর্নীতি হয়েছে কি হয়নি এক্ষুনি আপনি কি করে বলে দিচ্ছেন? একটা তদন্ত শুরু হলে, তদন্ত শেষ হলে তবে তো বোঝা যাবে, কেউ দোষী সাব্যস্ত হলে যে দুর্নীতি হয়েছে। একটা প্রসঙ্গ বিরোধী থেকে তোলা হয়েছে বা কেউ তুলেছেন, কোনো মামলা করেছেন, কোর্ট একটা রায় দিয়েছে, আবার কোর্টের রায় আবার তার ওপরের কোর্ট স্টে দিয়েছে, ব্যাপারটা তো এই জায়গায় রয়েছে। সবটাই তো এক্ষুনি আপনি ডিসিশানে আসেননি বা ডিসিশানে কেউ রায় ফাইনাল কোনো জাজমেন্ট হয়নি। সুতরাং এক্ষুনি বলে দিলেই এটাকে কি করে মান্যতা দেওয়া যাবে? দুর্নীতি হয়েছে আপনার কথাটা বললেই তো, বা কেউ অভিযোগ করলেই তো দুর্নীতি প্রমাণ করতে হয়। দুর্নীতি বললে দুর্নীতি প্রমাণ হয় না, দুর্নীতিটাকে প্রমাণ করতে হয়, তাকে জাস্টিফাই করতে হয়। আপনি এখানে আমার কবে আদালতের রায় আসবে, তারপরে আপনারা আপনাদের অফিসিয়াল ভার্সন রাখবেন। এত ছেলেমেয়ের ভবিষ্যৎ, তারা রাস্তায় ধর্নায় বসছে, আন্দোলন করছে দিনের পর দিন ধরে, রোদ জল মাথায় দিয়ে, তারা চাকরি পাচ্ছে না, ওয়েটিং লিস্ট থেকে মেরিট লিস্টে নাম তুলেও চাকরি পাচ্ছে না। যাদের নাম নিয়ে তারা চাকরি পেয়ে বসে আছে, চাকরি করছে, বাক কমিটি একটার পর একটা কমিটির রিপোর্ট পেশ হচ্ছে, আপনারা বলবেন যে এখন তো সাবজুডিস বিষয়, আমরা এই বিষয়ে মন্তব্য করবো না, আগে দোষী সাব্যস্ত হোক, আগে প্রমাণিত হোক। আমার বক্তব্য হচ্ছে এই এতদূর যাওয়ার দরকার পড়লো কেন বৈশানর বাবু? নিয়োগের বিষয় নিয়ে দুর্নীতি সামনে আসছে, এটাই কি যথেষ্ট কারণ নয় সরকারের অস্বস্তির? আপনি যদি ওই নিয়োগ নিয়ে কথা বলেন না, তাহলে আপনাকে প্রেক্ষিটাকে অনেক বড় করতে হবে। আমাদের সরকার আসার আগে অনেক সরকার এখানে এসছে, সমস্ত নিয়োগ নিয়ে আপনি আলোচনায় আসুন, আমরা দেখিয়ে দেবো যে কোথায় কোথায় কিভাবে হয়েছে, কিভাবে বামফ্রন্টের আমলে নিয়োগ হয়েছে, কিভাবে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, কিভাবে ত্রিপুরাতে নিয়োগ দুর্নীতি হয়েছে, আপনাদের আমলে হয়নি। বামফ্রন্টের আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে, আপনাদের আমলে হয়নি। তার মানে
আমাদের আপনারা মানেনি না, বাক কমিটির রিপোর্ট ভুল, শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা ছিল না, পার্থ চ্যাটার্জির কোনো ভূমিকা নেই, অভিযোগ পরেশ অধিকারীর মেয়ে চাকরি ভুল চাকরি পায়নি। না না না, অভিযোগকে আমি কেন অভিযোগের মান্যতা কেন? আপনি অভিযোগ করলে আমি অভিযোগটাকে বলে দেবো যে অভিযোগটা গসপেল টুথ, এ তো গসপেল টুথ নয়। আপনি দেখান, অভিযোগটা প্রমাণ করুন। আপনাদের এখানে কেউ অভিযোগ করেছেন, তার সেটা মহামান্য আদালত একটা বিচারের জন্য একটা তদন্তের তার দিয়েছে, রায় দিয়েছে। ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনে দেখা যাক ইনভেস্টিগেশনে কি উঠে আসছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আপনি প্রিজাজ করবেন কি করে? আগে থেকে আপনি কি করে প্রিফিক্স মাইন্ড নিয়ে আলোচনা করবেন? আগে জিনিসটা প্রমাণ হলো না, আপনি জাস্টিফাই করে দিচ্ছেন, আগেই আপনি একটা সিদ্ধান্তে যাচ্ছেন, এটা তো হয় না। আমি যেহেতু আমি জানি না আপনি এর আগের দিন বাক কমিটির রিপোর্ট পড়েছেন কিনা, বা আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অবজারভেশন আপনি শুনেছেন কিনা, দুটো বিষয় আপনি অবগত আছেন কিনা আমি জানি না। আমি আসবো আপনার কাছে। শঙ্কুদেব পান্ডা মানে হ্যাঁ বলুন। অবজারভেশন মানে জাজমেন্ট নয়, পর্যবেক্ষণ মানে জাজমেন্ট নয়, পর্যবেক্ষণ করা মানেই সেটা রায় নয়। আর কোন কমিটির রিপোর্ট মানে আমি ধরে নিলাম যদি বৈষ্ণববাবু এটাও সব সময় মেনে নিলাম যা বলছেন তাই সত্যি, রায় যদি প্রকাশিত হয় সত্যি পার্থ চট্টোপাধ্যায় অপরাধী, তিনি একাধিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে, রায় যদি বলা হয় যে হ্যাঁ পরেশ অধিকারীর মেয়েকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে, ফিরে দিতে পারবেন এই ছেলেমেয়েগুলো এতগুলো বছর? আপনারা এখনো রায়ের জন্য অপেক্ষা করছেন? এতগুলো ছেলেমেয়ের এতগুলো বছর ফিরে দিতে পারবেন? আপনি পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা জানি না, অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে মারা গেছেন, ক্যান্সার আক্রান্ত হয়েও তারা রাস্তায় বসে রয়েছেন। এই দুর্নীতির জবাব কি করে দেবেন শুধুমাত্র আইনের উপর? আরে আমি তো বলছি, আপনি গেল আইনের কাছে, আইনের সেখানে গেল তদন্তকারী সংস্থার কাছে। ত্রিপুরাতে 116 জন নিয়ে আপনি আলোচনা করবেন না, উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা হবে না, যেখানে ওখানে এসএসসি পরীক্ষায় ত্রিপুরায় কেলেঙ্কারি হবে না, ব্যাপক কেলেঙ্কারি হবে না, শুধু এখানে আলোচনা করবেন যেটা সাবজুডিস ম্যাটার, যেটা ইনভেস্টিগেশন স্টেজে মানে ত্রিপুরায় যদি দুর্নীতি হয়, মানে ত্রিপুরায় আসামে, শুনুন না বৈষ্ণববাবু, যদি ত্রিপুরা আসাম উত্তরপ্রদেশে দুর্নীতি হয় তাহলে কি পশ্চিমবঙ্গে দুর্নীতি হওয়ার ছাড়পত্র পাওয়া গেল? মানে ওখানে দুর্নীতি হচ্ছে এখানেও হতে পারে না? না, ইনভেস্টিগেশন আপনি সুন্দর রুট ম্যাপ বানিয়ে রাখেন, যখন কোনো প্রশ্ন হয় আপনারা সুন্দর রুট ম্যাপে হাঁটতে থাকেন। আপনি তো প্রিজাজ করছেন, আসাম হয়ে ত্রিপুরা হয়ে আপনারা আস্তে আস্তে চলে যান বিহার, উত্তরপ্রদেশ। প্রিজাজ করলে তো হবে না। আমি আসবো আপনার কাছে। ইনভেস্টিগেশনের আগেই আমি কোন ইনভেস্টিগেশনের জায়গাতেই নেই, একটা রিপোর্ট আসছে, আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ এসেছে। আমি জানি না এখন 7:18 বাজে, 8টার মধ্যে পরেশ অধিকারী আদৌ হাজিরা দিতে পারবেন কিনা আমি জানি না। তিনি এখনো পর্যন্ত উত্তরবঙ্গে রয়েছেন, সেই খবর রয়েছে, সেই ছবিও রয়েছে। আমি সেই ছবির লাইভ আপডেটও দেবো আপনার কাছে যে এই মুহূর্তে পরেশ অধিকারী ঠিক কোথায় রয়েছেন, কোন জায়গায় রয়েছেন, তার লোকেশন কি আমি জানাবো। লাইভ আপডেট আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তার সঙ্গে আমি সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। স্টুডিও রয়েছেন শঙ্কুদেব পান্ডা। শঙ্কু কি বলবেন? দেখুন, আমি এখনো পর্যন্ত সাবজুডিস বিষয়, তাই তৃণমূল শাসক দলের তরফ থেকে কেউ মন্তব্য করতে চাইছেন না। আপনারা ইতিমধ্যে অনেক অভিযোগ করা শুরু করে দিয়েছেন, কি বলবেন? প্রথমেই বলবো যে বৈশাদা ওকালতিটা ভুলে গেছেন তৃণমূল করতে করতে, তাই সাবজুডিস বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আমি প্রথমেই বলতে চাই যে আজকে যে মামলা হাইকোর্টে উঠেছে, বৈশাদা এখানে রয়েছেন, আমার ভুল হলে ঠিক করে দেবেন। স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ভাস্কর বৈশ্য আর সম্রাট শেঠ এই দুজন এমপ্যানেলড লয়ার ছিলেন, এবং এসএসসির তরফ থেকে সুতনু পাত্র এরা উপস্থিত ছিলেন। আমার বৈশ্যানদার কাছে প্রশ্ন, ভাই আপনি তো আপনাদের ওকালতির সংগঠন সামলান, এরা তো কোর্টে ছিলেন, এরা থাকবার পরেও আপনার মন্ত্রী পরেশ অধিকারী প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বলছে হাইকোর্টে কি হয়েছে আমরা জানি না, হাইকোর্টে কি নির্দেশ হয়েছে আমি জানি না। তার মানে কি আপনারা জানাননি? আপনারা হাইকোর্টও মানবেন না, হাইকোর্টের নির্দেশ মানবেন না একজন মন্ত্রী এখানে দাঁড়িয়ে, এবং সেটা বরদাস্ত করতে হবে। আরে তিনি চুরি করেছেন কি ডাকাতি করেছেন কি বাটপারি করেছেন সেটা প্রাইমা ফেসি কোর্টের ডিসিশনে আর অবজারভেশনে এস্টাবলিশড। জাজমেন্টে তো বলেছে স্পেসিফিক্যালি যে ওনাকে গিয়ে তদন্ত ফেস করতে, উনি তো সুপারিশ করে বলেছেন ওনাকে মন্ত্রী সভা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আরে ভাই, পরেশ অধিকারী বড় ব্যাপার নয় এই কেসে যিনি বড় ব্যাপার তার মামলা তো কালকে, তিনি তো পার্থ চট্টোপাধ্যায়। বাক কমিটি তো হাইকোর্টে তৈরি করে দেওয়া কমিটি, সেই কমিটি তদন্ত করে দেখেছে 222 জনের বেআইনিভাবে আপনারা চাকরি দিয়েছেন, তারা পরীক্ষায় দেয়নি। এইখানে বসে আজকে বলে যাচ্ছি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনাকে
এবং আপনার দলকে। যার কাছে রাজনীতি শিখেছি তিনি শিখিয়েছেন রাজনীতির চরম অস্ত্রের নাম হচ্ছে অনশন। পার্থ চট্টোপাধ্যায় এই বাংলার হাজার হাজার যুবকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন এবং দুর্নীতি করেছেন। তিনি যদি তদন্ত ফেস না করেন, তার এগেনস্টে যদি সিবিআই না হয়, যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়, ধর্মতলায় বসে অনশন করব, এর শেষ থেকে ছাড়বো। এই বাংলার ছাত্র ছাত্রী যুবদের ভবিষ্যৎ নিয়ে যিনি বেআইনি কাজ করেছেন আর ছিনিমিনি খেলেছেন, তাকে ছেড়ে কথা বলবো না। এটা শুনে রাখুন এবং জেনে রাখুন। এটা কি আপনাদের দলের স্ট্যান্ড কে নিয়ে মুভ করেন, এটা আপনার ব্যক্তিগত এজেন্ডা আপনি বলছেন এখানে? দল আমায় অনুমতি দেবে কি দেবে না সেটা পরের বিষয়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বাংলার যুব সমাজ হিসেবে বলছি, ভাই যখন উনি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির মাথা ছিলেন, গোটা দলটাকে চোর বানিয়ে বের করে দিয়েছেন। বৈশালক চট্টোপাধ্যায়দের জবাব দিতে হবে। ভাই পার্থ চট্টোপাধ্যায় কেন নিচ্ছেন? আমি আসবো পার্থ চট্টোপাধ্যায়ের দিকে অবশ্যই নজর থাকবে। একজন মানুষকে আপনি জয়েন করেন, আমি এক মিনিটে শেষ করব। ভাই সোমা বলে যে মেয়েটা রাস্তায় বসে আছে চাকরির জন্য, যে মেয়েটার ক্যান্সার, সে কি অপরাধ করেছে? তার নাম বেরিয়েছে, সে কেন চাকরি পাবে না? তার বাবার নাম পরেশ অধিকারী নয় বলে হাজার হাজার ছেলেরা রাস্তায় বসে থাকবে, তাদের বাবা পরেশ অধিকারী নয় বলে, তাদের কাকা পার্থ চট্টোপাধ্যায় নয় বলে তারা চাকরি পাবে না? কি চালাতে চান বাংলা? কি চালাতে চান বাংলা? বৈশাখ আপনি ছাত্র আন্দোলন করেছেন, বৈশাখ আপনি তো ছাত্রদের জন্য কথা বলুন। আমি এই মুহূর্তে পরেশ অধিকারী লাইভ আপডেট জেনে নেব। পরেশ অধিকারী কালকে পার্থ চ্যাটার্জি কালকে কোথায় যাবেন আমি জানি না, কিন্তু এই মুহূর্তে পরেশ অধিকারীর অবস্থান কি রয়েছে এবং একই সঙ্গে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অবজারভেশন কি ছিল জানবো। নিউজ রুমে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব চ্যাটার্জি। ঈশান, কি জানতে পারা যাচ্ছে আজকে কেন পরেশ অধিকারীর এই হাজিরা দেওয়া এতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? কোন জায়গায় তাৎপর্যপূর্ণ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অবজারভেশন পর্যবেক্ষণ? ঈশান, দেখো স্বর্ণাদি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন এবং অত্যন্ত কঠোর শব্দ প্রয়োগ করেছেন তার রায়ে। তিনি বলেছেন যে পরেশ অধিকারীকে আজকে রাত 8টার মধ্যে সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে। এবং প্রথমেই যেহেতু পরেশ অধিকারী তার হোম কনস্টিটিউয়েন্সিতে ছিলেন, মেকলিগঞ্জে ছিলেন, ফলে প্রথমেই সন্দেহ দেখা দিয়েছিল যে বিকেলবেলা যদি এই রায় আসে তাহলে রাত 8টার মধ্যে কিভাবে তার পক্ষে কলকাতায় এসে পৌঁছে সিবিআই এর সামনে হাজিরা দেওয়া সম্ভব। কিন্তু তারপরেই কিন্তু অন্য নানা সম্ভাবনার কথা উঠতে শুরু করে। শিলিগুড়ির সিবিআই অফিসে গিয়ে তিনি হাজিরা দিতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন বেশ কিছুক্ষণ আগেই। তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে সঙ্গে নিয়েই তিনি বেরিয়েছেন। যে অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়া নিয়েই এত রকম কাণ্ড, তাকে সঙ্গে নিয়েই পরেশ অধিকারী বেরিয়েছেন। তিনি শিলিগুড়ি সিবিআই অফিসে গিয়ে হাজিরা দেন কিনা সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে যতদূর জানা যাচ্ছে তৃণমূল সূত্রে এবং শিলিগুড়ি সূত্রে যে পরেশ অধিকারী আজ রাতেই এনজেপি থেকে ট্রেন ধরবেন, কলকাতা আসার ট্রেন, এবং কাল সকালে তিনি কলকাতায় নামবেন। কিন্তু কলকাতায় নেমে তিনি কি করবেন এখনও কিন্তু পরেশ অধিকারী জানাননি। কলকাতায় নেমে তিনি সিবিআই এর কাছে হাজিরা দিতে যাবেন নাকি বিচারপতি গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে কালকে অ্যাপিল করবেন, সেদিকে কিন্তু আপাতত নজর থাকবে। অনেক ধন্যবাদ ঈশান, অনেক তোমার। ঈশান দেব চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আমি অবশ্যই আসবো দুজনের কাছে। শঙ্কুদেব পান্ডে এবং বৈষ্ণব চ্যাটার্জি তার সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, তার কাছেও আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবর নিয়ে আমরা ছিলাম শুরুতেই, যে একদিকে যেখানে সত্যি সত্যি দুর্নীতি, নিয়োগ কোথায়, চাকরি চাই, চাকরি নেই, ধর্ণা, অনশন, মিছিল, এত কিছু চলছে। সেই ধর্ণা অনশন তুলেও দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি বন্যা বইছে। ডাবল চাকরির প্রতিশ্রুতি ছিল যেখানে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটার পর একটা কোথাও সেই প্যান্ডোরার বক্সের চাবি ঘুরছে, আর কোথাও সেই বক্সের বিভিন্ন খাপগুলো খোলা হচ্ছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে অনেক নাম। এর আগে এখনো এক সপ্তাহ গড়ায়নি বাক কমিটির রিপোর্টে ভয়াবহ অভিযোগগুলো এসছে, যেখানে নাম জড়িয়েছে খোদ রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর আজকে এসএলএসটি দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে তলব সিবিআই এর, এবং সেখানে খোদ অভিযোগ আছে এই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী, যার কোনো নাম ছিল না মেরিট লিস্টে, ওয়েটিং লিস্টেও নয়, তিনি চাকরি পেয়েছেন, সরকারি চাকরি। কিভাবে? এবং শুধু তাই নয়, আজকে রীতিমতো জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যে পর্যবেক্ষণ, তাও বেশ তাৎপর্যপূর্ণ। তার বক্তব্য হচ্ছে যে অবিলম্বে এই ধরনের দুর্নীতি সামনে আসার পর উচিত
রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর এই পরেশ অধিকারী এই মন্ত্রীকে অবিলম্বে সরিয়ে দেওয়া, বরখাস্ত করা। আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে যারা ছিলেন রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং এই মুহূর্তে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আমি সুদীপ্তর কাছে আসি। সুদীপ্ত, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমার বক্তব্য হচ্ছে আদালতের পর্যবেক্ষণ এবং একই সঙ্গে এই মুহূর্তে তো প্রায় কাউন্টডাউন চলছে। আমরা জানি না পরেশ অধিকারী তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, তিনি এখন উত্তরবঙ্গে রয়েছেন আমাদের কাছে যে খবর আসছে। সেক্ষেত্রে আজকে তিনি আদৌ হাজিরা দিতে পারবেন কিনা, যদি তিনি কালকে সকালে এসে পৌঁছন তাহলেই বা কি হবে, এবং এই গোটা মামলা এই মুহূর্তে কোন জায়গা দাঁড়িয়ে রয়েছে? দেখুন, প্রথমেই আমি বলতে চাই, শুরু করতে চাই এটা বলে, আজকে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে গেলে আপনাকে মন্ত্রীর ভাইপো ভাইজি ছেলে মেয়ে হতে হবে বা টাকা দিতে হবে। এটা হলো প্রথম বিষয়, তা না হলে আপনি সরকারি চাকরি পাবেন না। আর মহামান্য আদালত যে রায় দিয়েছে যে আজকেই সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে, উনি যদি উত্তরবঙ্গে থাকেন, শিলিগুড়িতে সিবিআই এর আঞ্চলিক দপ্তর আছে, সেখানে গিয়ে উনি হাজিরা দেবেন, কিন্তু হাজিরা দিতেই যাবে, নাহলে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হতে পারে, ওনাকে অ্যারেস্ট করতে পারে সিবিআই। সুদীপ্ত, শঙ্কু কিছু প্রশ্ন করতে যাচ্ছি। শঙ্কু, দেখুন, আমার মনে হয়েছে যে ব্যাপারটা এত সহজ করে দেখলে হবে না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ডিল। এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন যে পরেশ অধিকারী তো কান, মাথা কোথায়, ডিলটা পারফর্ম করলেন কে? তখন শিক্ষামন্ত্রী কে ছিলেন? পরেশদার মেয়েকে যে ওখানে চাকরি দেওয়া হলো, তিনি যে ববিতাকে ক্রস করে হঠাৎ করে লাফিয়ে অঙ্কিতা 1 নম্বরে চলে এলেন, এই শুধু পুরো ববিতাকে ব্যাপারটা না, কার? শুধু ববিতাকে না, সুদীপ্তর কথা দেখতে হবে যে সুদীপ্ত, শুধু ববিতাকে না, এরকম অনেক ক্যান্ডিডেট, শুধু তো একটা অঙ্কিতা অধিকারী ধরা পড়েছে। যদি সবার মার্কস বেরোয় এবং পুরো প্যানেল ঠিকঠাকভাবে সিবিআই ইন্টারোগেট করে, দেখা যাবে 100 জনের মধ্যে 80 জনকেই এরকম পয়সা দিয়ে বা মন্ত্রীর ভাইপোবাজিরা চাকরি পেয়েছে। আর যারা মেরিটোরিয়াস জেনুইন, তারা নয় রাস্তায় আন্দোলন করছে বা চাকরি পায়নি। যেটা বলছিলাম যে ডিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি বৈশ্বনাথদা কিছুক্ষণ আগে বলবার আগে বলছিল যে এটা তো অভিযোগ, এটা তো কিছু প্রমাণিত হয়নি। ভাই, বাক কমিটি, আপনাদের অ্যাডভোকেটরা তো ডিভিশন বেঞ্চে আস্থা রেখে গেছিলেন, সেই বেঞ্চই তো বাক কমিটি তৈরি করে দিয়েছিলেন, হাইকোর্টই তো তৈরি করে দিয়েছিলেন। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টেও তো পার্থবাবুর নাম এসেছে, সেই রিপোর্টেও তো সরাসরি অভিযোগ এর আঙুল উঠেছে। সে নিয়ে আপনারা কি বক্তব্য রাখবেন? কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেননি? নাম ওঠেনি না, পার্থবাবুর নাম ওঠে না ওই রিপোর্টে, এবং কোর্টের কাছে এটাও পরিষ্কার যে এই যে বেআইনি কমিটি এবং তার সেই বেআইনি মিটিং হয়েছে পার্থবাবুর পার্সোনাল সেক্রেটারি চেম্বারে। কাকে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরি, তার মিটিং হবে মিনিস্টারের ঘরের মধ্যে বসে তার পার্সোনাল সেক্রেটারির অফিসে, আর সেই কমিটিকেই বেআইনি বলে ঘোষণা করেছে। এতেই বোঝা যাচ্ছে কার ইনভলভমেন্ট আছে, কোন কোন মিনিস্টার ইনভলভমেন্ট আছে। আর উনি ঠিকই বলছেন, শুধু তো আর পার্থ চ্যাটার্জি বা পরেশবাবু না, এখানে যে আরো কারা কারা আছে সেটাই এবার বার করা প্রয়োজন, এবং যারা জেনুইন তাদের চাকরি দিতে হবে। আমি আসবো শঙ্কুদেব এবং সুদীপ্ত। বৈষ্ণববাবুর কাছে আসি। বৈষ্ণববাবু, এই যে একটার পর একটা বিষয়গুলো সামনে আসছে, হ্যাঁ বৈষ্ণববাবু হাত তুলছেন, একটার পর একটা বিষয়গুলো সামনে আসছে, সবগুলোই অস্বীকার করে যাবেন আপনারা? এটা মন্ত্রীর ঘরের পাশে বসে কমিটি তৈরি হচ্ছে, মন্ত্রীর ঘরে বসে সিদ্ধান্ত হচ্ছে কারা চাকরি পাবে কারা চাকরি পাবে না। মারাত্মক অভিযোগ, এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মন্ত্রীর ভাইপো ভাইজি ছেলে মেয়ে না হলে সরকারি চাকরি পাওয়া যায় না। কি করে মুছবেন এই দাগ বৈশ্বনাথ বাবু? যে দাগ লাগলো সরকারের গায়ে, কি করে মুছবেন এই দাগ? এত বড় নিয়োগ দুর্নীতি। উনি যে আমাদের যিনি আইনজীবী এসছেন, তিনি তো বললেন যে জজ সাহেব বলেছেন যে একে পরেশ অধিকারীকে এক্ষুনি সরিয়ে দিতে হবে। আমি জানি যে আমরা যারা লয়ার বা যারা জজ সাহেব, সবাই তো আইনের পরিধির মধ্যে আমাদের চলতে হয়। সরকারে কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, সেটা জজ সাহেব কি তার পর্যবেক্ষণে তার অর্ডারে বলতে পারেন? সেটা নিয়েও প্রশ্ন থেকে যাবে। এই নয় যে আমরা কোর্টের জজ সাহেব যেটা বলে দিচ্ছেন সেটাই সমস্ত ঠিক, তারও ওপরের কোর্ট আছে। উনি এর আগেও অনেক অর্ডার দিয়েছেন, যেটা তার ওপরের কোর্ট সেটাকে স্টে দিয়ে দিয়েছে। তাহলে আপনি ওনার যে অবজারভেশনে আস্থা রাখছেন না, আপনি বলছেন যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিশ্লেষণ অবজারভেশন ভুল, আপনি আস্থা রাখছেন না তাহলে ওনার উপরে?
এখানে একটা কথা বলতে চাই, এখানে একটা কথা বলতে চাই। অবজারভেশনে আস্থা থাকলে তাহলে আমরা অ্যাপিলে যাব কি করে? অ্যাপিলে তো যেতেই পারি আমরা। আরে বৈশাখা ওনার যে দেখা order, যাচ্ছে ওনার যে একটা জামিন, লোক সে জামিন কবিতা সে আইনে 77 provision পেয়েছে। আছে, তার উপরে এক মিনিট, এক একটা লোক এক এক করে 77 please। পেয়েছে, সে আপনি 2 নম্বরে এখানে থাকবে বসে- আপনার সরকারের না, না, বিচারে, এক এক আর মিনিট। 61 পেয়ে মন্ত্রীর মেয়ে দুটো দুপুরে জিনিস থাকবে। চাই, দুটো এটা জিনিস সাদা জানতে চোখে চাই। দেখা যাচ্ছে দুর্নীতি, সাদা চোখে দুর্নীতি দেখা যাচ্ছে। আরে এই মন্ত্রীটা ভাষায় আগে মন্ত্রীর থেকে মেয়ে আপনি সিদ্ধান্তে 61 চলে আসতে নম্বর পেয়ে পারেন 1 না। নম্বরে, আর 77 নম্বর আপনি পেয়ে ববিতা 2 বললেই নম্বরে। তাহলে ত্রিপুরাতেও দুর্নীতি আরে হয়েছে। ভাই, ত্রিপুরাতে তো রিক্রুটমেন্ট এক মিনিট, শঙ্কু, শঙ্কু, এক মিনিট। সুদীপ, আপনি না, না, ইউক্রেনে না, না, চলে যাবেন এরপরে। এক মিনিট। আপনি পরেশ অধিকারীতে আসুন, দুটো জিনিস বলতে পার্থ চাই। চট্টোপাধ্যায় আসুন, আপনি সে কথা আপনি বলতে ধর্ম এক তলায় মিনিট। আসুন। আপনি সুদীপ্ত, খালি আমাদের সুদীপ্ত, গাড়ি দোষটা আমি আসবো বৈষ্ণব দা, শঙ্কুদেব, প্লিজ প্লিজ এক এক করে কথা বলেন। এখানে এইভাবে ডিবেট করবেন না। এখানে দুটো সুদীপ্তর বিষয় বক্তব্য আছে, শুনবো। দুটো হ্যাঁ, বিষয় সুদীপ্ত। আছে। মহামান্য আদালত একবারের জন্য কোনো ম্যান্ডেটারি অর্ডার দেয়নি। বৈষ্ণববাবু তো আইনজীবী, ওনার একটু পড়ে বলা উচিত ছিল। একবারই ম্যান্ডেটারি অর্ডার দেয়নি যে পরেশবাবুকে রিজাইন করতে হবে। উনি যেটা বলেছে এটা নৈতিক দায়িত্ব থাকে, উনি ওনার নৈতিক দায়িত্ব পালন করেনি, এটা আমি মনে করি। মানবে কি মানবেন না এটা সরকারের বিষয়, এটা আমার পর্যবেক্ষণ যে ওনার বিরুদ্ধে অভিযোগ এসছে, তদন্তের স্বার্থে ওনাকে এখান থেকে স্টেপ ডাউন করে যাওয়া উচিত। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন উনি আপার কোর্টে যাবেন, ওনার যারা এই আপার কোর্টে যাচ্ছে এই পরেশ অধিকারী, এটা তো প্রমাণ ওনার মেয়ে 61 পেয়ে চাকরি পেয়েছে। পয়সা কেন সরকার দেবে? কেন আমরা যারা ট্যাক্স পে করি তা অ্যাপিল করো হাইকোর্টে, যারা বড় বড় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সুদীপ্ত, আমি আসবো আপনার কাছে। না না, আমি সুদীপ্ত আসবো। কথাটা আমি শেষ করে দিচ্ছি। সুদীপ্ত মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নেটওয়ার্কের জন্য বলতে পারেনি। বৈশাখার কাছে ওর প্রশ্ন, আমরাও সেই প্রশ্ন আমার রাখি শোনা যাচ্ছে। যে ভাই সব মানুষের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকায় আপনি হাইকোর্টে লড়তে যাচ্ছেন, যার বিরুদ্ধে এত বড় অভিযোগ। টাকা খরচা করে কেন তাহলে যাচ্ছে? আর ওনাকে আলাদা করে আইনজীবী হিসাবে এনে লাভ কি? এটা আপনার কাছে আপনি আইনজীবী এসেছেন, আমি আইনজীবীর কথা বলবো, যদি ট্যাক্সের টাকা বিজেপিরই দিয়ে কথা যাবে, বলবেন। চুরি করবে ট্যাক্সের টাকা। আরে উনি আমাদের বিজেপির দিয়ে কথা কেন দিতে বলছেন? উনি তো মানুষের কথা বলছেন। মানুষের কথাটা বিজেপির মতো লাগছে তো? ঠিক, সুদীপ্ত, বিজেপি তো সুদীপ্ত মানুষের কথাই দাশগুপ্ত, বলছে। সুদীপ্ত দাশগুপ্ত যে প্রশ্নটা করছেন সেটা সাধারণ মানুষেরই করছেন বৈষ্ণব দা। আমি একটা সহজ অঙ্ক বলবেন বৈষ্ণব দা, 61 নাম্বার বেশি না 77 নাম্বার বেশি? আমরা তো সবাই পড়াশোনা করেছি। 61 নাম্বার বেশি না 77 নাম্বার শোনা বেশি? যাচ্ছে আমাকে? যিনি 77 নাম্বার পেয়েছেন তিনি চাকরি পাবেন না, যিনি 61 নাম্বার পেয়েছেন তিনি চাকরি পাবেন? মন্ত্রীর কেবিনে বসে কি করে ঠিক হতে পারে কে চাকরি পাবেন কে চাকরি পাবেন না? এখনো আপনারা বলছেন যে আপনারা রায় বেরোনোর পরে আপনারা উত্তর দেবেন। ঠিক হলো, আপনি এখনই আপনি তাহলে জাজমেন্ট দিয়ে দিন, এখানে বসেই জাজমেন্ট দিয়ে দিন, তাহলে আর তদন্তেরও দরকার আর নেই। কত চুরি থাকবে? কত চুরি থাকবে না? আমি আসছি। এখন এখান থেকে আরে ভাই, 61, 77 দেখা যাচ্ছে। আপনিও তো আপনি বুঝতে ঢাকছেন পারছেন না। বিজেপিকে, আপনি ঢাকছেন না, আপনি ত্রিপুরাকে ঢাকছেন না, বৈশাখা চশমায় আপনি problem বিজেপিকে আছে, ঢাকছেন না, চেঞ্জ করুন। আপনি এমপিকে ঢাকছেন আপনার না, চশমায় কালোটা কালো দেখা আপনি যাচ্ছে না, এখানে বসেই judgment সাদাটা দিয়ে দিন। সাদা দেখা যাচ্ছে না। এক মিনিট, এই প্রসঙ্গে আমি একটু এই আলোচনাতে আসবো। তো আরে তার আগে আপনি আগে তদন্তের আগেই আপনি রায় দিয়েছেন। তদন্তের আগে তো আচ্ছা, আপনি বাক কমিটির রিপোর্ট বিশ্বাস করেন না, আপনি যে জাস্টিস গঙ্গোপাধ্যায় তার অবজারভেশন বিশ্বাস করছেন না, আপনারা বলছেন যে আবার তার অ্যাপিল করতে হবে। ওখানে সুদীপ্ত বলছেন যে কার পয়সায় করবেন? বিশ্বাস করছি জনগণের না টাকায়, মানে? জনগণের তাহলে ট্যাক্সের কোর্টে টাকায় appeal আপনারা provision চুরি টা আছে ঢাকতে কেন? চান, চুরি ঢাকতে তাহলে চান appeal আপনারা। provision- আরে অ্যাপিল প্রভিশনটা কেন আছে? কেন আপনি বলুন না অ্যাপিল প্রভিশন আছে কেন? যদি সবই জাজমেন্ট তো অ্যাপিলে গেছেন, তাহলে স্টে অ্যাপিল পেয়েছেন, প্রভিশনটা আছে কেন? ইমিডিয়েট অর্ডার আছে, Appeal পরেশ provision অধিকারীকে কিসের জন্য? সিবিআই তে অ্যাপিয়ার করতে হবে, কেন Appeal করছেন না? provisionটা কেন ভাই, আছে? রাজ্যের মন্ত্রী উনি যা ইমিডিয়েট বলে ডিরেকশন দিয়েছেন, আছে, ওনাকে জজ সিবিআই তে অ্যাপিয়ার করতে অভিজিৎ হবে, গাঙ্গুলি, কেন করছেন তিনি না? যা বলছেন, স্টে তো পাননি। তার সব কথা যারা তিনি যারা জানেন। রোদ জল ঝড় মাথায় নিয়ে, যারা রোদ জল ঝড় মাথায় করে দিনের পর দিন খোলা আকাশের তলায় যারা আন্দোলন দেখুন, করেছেন, অনশন আপনি করেছেন, বাজার গরম করেন এই না, দুর্নীতি করেনি। এক মিনিটে আমি আসছি, এই এই দুর্নীতির জন্য বিষয়ে আপনাদের এই যারা অবস্থা সড়ক হচ্ছে। থেকেছেন সেই সমস্ত অর্জুনও চলে ছাত্রছাত্রীরা যাচ্ছে আপনাদের ছেড়ে। যাদের কোনো স্বর্ণালী, দল একটা নেই, কথা, যাদের কোনো স্বর্ণালী, রং একটা নেই, যাদের বিষয়। কোনো দল নেই, তারা কি বলছেন আজকে শুনবো। যারা এতদিন ধরে অনশন স্বর্ণালী, করে একটা এসেছে বিষয় শুধু আমি রোদ বলে জল দিই। ঝড় মাথায় করে, যারা কোনো দল রং নেই যাদের, তারা আজকে এই প্রসঙ্গে কি বলেছেন তাদের বক্তব্যগুলো একবার শুনবো। সেই সমস্ত চাকরি প্রার্থীরা তাদের কি বক্তব্য একবার শুনে নি, তারপর আমি আবারও আসবো প্রত্যেকের কাছে আলোচনায়। 429 দিনের যে আন্দোলন যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে চলছে,
সেটা যে ভিত্তিহীন নয় সেটা বারবার প্রমাণিত হয়েছে। আজও অঙ্কিতা অধিকারী কেস কোর্টে উঠেছিল এবং সেখানেও প্রমাণিত হয়েছিল। প্রেস ক্লাবের সামনে 29 দিনব্যাপী যে অনশন আন্দোলন হয়েছিল তার মূল কারণই ছিল অঙ্কিতা অধিকারীর নাম মেরিট প্যানেলের মধ্যে আকস্মিকভাবে এসে যাওয়া। কিন্তু সেই 29 দিন অনশন আন্দোলনের প্রতিশ্রুতির পরেও আজ 213 দিন মতো যুব ছাত্র অধিকার মঞ্চে যে আন্দোলন গান্ধী মূর্তির পাদদেশে চলছে, সেই এতদিনের যে 3 বছরের লড়াই, সেই 3 বছরের লড়াইয়ের পরেও কোনো রকম ন্যায় চাকরি প্রার্থীরা পায়নি। আজকে ওই অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে যে কেসটা সেটা আজ কোর্টে উঠেছে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এবং অঙ্কিতা অধিকারীর বাবা বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে কোর্টে পার্টি করার কথাও বলা হয়েছে। আমি যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে বলছি, যদি এই নিয়োগটা অর্থাৎ প্যানেলে যারা আছে তাদের নিয়োগ যদি দেরি হয় তাহলে কিন্তু এইরকম হাজারো অঙ্কিতা অধিকারীর প্রমাণ আমাদের কাছে আছে, সেই কেসগুলোও পরপর কোর্টে উঠবে। তারা বলছেন, বারবার করে বলছেন যে শুধু একটা অঙ্কিতা অধিকারী নয়, এরকম হাজারো অঙ্কিতা অধিকারী রয়েছে, তাদের নামও আস্তে আস্তে আসবে ধীরে ধীরে ধীরে। আর সেই পরেশ অধিকারী, আমি কিছুক্ষণ আগে শোনালাম যে এত কিছু সামনে আসার পর পরেশ অধিকারী তিনি কি বলছেন, তার কাছে কি ইনফরমেশন রয়েছে, তিনি কি আজকে আসবেন, হাজিরা দেবেন? 7:42 ইতিমধ্যেই ঘড়ির কাঁটায়। তার সঙ্গে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমরা, তিনি কি বলেছেন শুনবো। আমি কি এই বিষয়ে কিচ্ছু জানি না, শুধু ওখান থেকে খবরটা আমাকে করেছে যে এরকম হাইকোর্টের একটা রায় দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে শোনার পরেই আমরা রওনা হচ্ছি। যে ওই চাকরির ব্যাপার নিয়ে সেখানে তারা জানতে চাইছে, আর কিচ্ছু জানি না। আমি দেখি গিয়ে আগে পরামর্শ করি। আপনার আইনজীবীর সঙ্গে কথা হয়েছে? না, এখনো পর্যন্ত কথা হয়নি। কালকে কি কলকাতায় নেমে সরাসরি নিজাম প্যালেসে যাবেন? দেখি আগে গিয়ে কথা বলি, তারপরে। এই বিষয়টার কিছু বলার কিছু নেই, আমি না শোনার পরে আর কি কোনো উত্তর দিতে পারছি না। না, এই প্রসঙ্গে এখনো কিছু বক্তব্য, যেহেতু কোর্টের বিষয়, সেজন্য এই প্রসঙ্গে কিছু এখন বলার মতন কিছু অপেক্ষা নেই। মন্ত্রী না, এমএলও ছিলাম না। আচ্ছা, মন্ত্রীও ছিলাম না, এমএলও ছিলাম না। সেক্ষেত্রে প্রভাবশালী কেন বলা হচ্ছে আপনাকে? এখন সব কিছুরই জবাব কোর্টে যতক্ষণ কাগজটা না পাই জবাব তো দিতে পারছি না। আপনি একা যাচ্ছেন না, মেয়েও যাচ্ছে? মেয়েও যাচ্ছে। যা কিছু বলা হচ্ছে তো একতরফা বলা হচ্ছে, সেটা আমি পাওয়ার পরে সেটা নিশ্চয়ই জবাব দেব। তার মানে এতক্ষণ যে উনি বলছিলেন যে উনি কিছু জানেন না, তার মানে উনি জানেন, ওনার অ্যাডভোকেটরা ওনাকে কমিউনিকেট করেছে। একজন হাফ প্যান্ট মন্ত্রী, তিনি কমিউনিকেটেড হয়েছেন, আদালতের নির্দেশ, তিনি বলবেন ভাই কালকে সকালে যাব, কি উপরে উচ্চতর আদালতে যাব, তিনি বলছেন আমি কিছু জানি না, কিছু বলতে পারবো না, কোনো কমিউনিকেশন দিতে পারবো না। পয়সা দেয় তো এস্টাবলিশ, এরা কি করে শিক্ষা দপ্তর সামলাচ্ছেন? এরা, এদের হাতে তো এইসব দুর্নীতি হবে, ডিল হবে, বাংলার মানুষ কত ভুক্তভোগী হবে। আমি সুদীপ্তর কাছে আসবো। সুদীপ্ত কিছু বলছিলেন এই বক্তব্যগুলো শোনার আগে। বৈষ্ণববাবু প্রথম কথা যেটা বললেন যে তদন্তর দরকার কি, এখানেই রায় দিয়ে দিন, ওনাকে বলে দিই ওনাদেরই যে অঙ্গ স্কুল সার্ভিস কমিশন, ওনার চেয়ারম্যান আজকে কোর্টে বলেছে অঙ্কিতা অধিকারী 61 পেয়েছে আর যে মামলাকারী 77 পেয়েছে, তাকে চাকরি দেওয়া হয়নি। এরা তদন্তর দরকার নেই, এটা ফ্যাক্ট। তদন্ত এটার জন্য হবে যে কিসের বিনিময় এই স্কুল সার্ভিস কমিশনের রাজ্য সরকার এই অঙ্কিতা অধিকারী চাকরি দিল, টাকা না ইনফ্লুয়েন্স, এইটাই হবে তদন্ত। তদন্ত এটা হবে না যে অঙ্কিতা অধিকারী কত পেয়েছে, কারণ অঙ্কিতা অধিকারী 61 পেয়েছে, এটা প্রমাণিত। আর উনি যেটা বললেন অ্যাপিল প্রভিশন তুলে দেওয়া উচিত, না, অ্যাপিল থাকুক। অ্যাপিল কেন তুলে দেবে? অ্যাপিলটা এই দুর্নীতিবাজ যারা, তারা নিজের পয়সা খরচা করে অ্যাপিল করুক, যারা সাধারণ মানুষ যারা ট্যাক্স দেয় তাদের খরচা দিয়ে অ্যাপিল করবেন না। আর আরেকটা কথা, উনি সরকারের টাকা আছে, সরকার, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব যাবে এই দুর্নীতি নিয়ে। আর যারা এই গরিব ছেলেমেয়েরা মামলা করছে, তারা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কোর্ট রায় দেয়, 5 বছর ধরে সরকার অ্যাপিল সুপ্রিম কোর্ট করে, তাদের টাকা আছে, এরা করতে পারে না, মামলা চালাতে পারে না, চাকরি পায় না। এবং এটাই সরকারের নীতিটাই হলো আমরা যত দেরি করব আমাদের টাকা আছে, গরিব ছেলেরা কি করে করবে? আর এই করের টাকা দিয়ে অ্যাপিল করবেন, আর উনি বলছেন এই কথা। আর কতদিন ধরে এই গরিব ছেলেমেয়েগুলোকে ঘোরাবেন আপনারা বলুন তো বৈষ্ণব বাবু? প্রবলেমটা আমি আলোচনা শেষ করব। আর কতদিন ধরে এদেরকে ঘোরাবেন? এদের তো পয়সা নেই, এদের জন্য তো এটা তো ট্যাক্সের টাকা, আইনজীবী ভাড়া করতে পারবেন না। আর কতদিন এদেরকে ঘোরাবেন? বৈষ্ণবদের কথা শুনি প্লিজ। শঙ্কু, বৈষ্ণবদের কথা শুনি প্লিজ। যদি একটা আলোচনা নিয়ে যান, আপনি যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথাটাকে আমার মুখে চাপিয়ে দেন, তাহলে তো কথাটার উত্তর দেওয়া যাবে না। আমি বললাম যে কোনো বিষয়ে যখন তদন্ত হয়
তখন তার একটা প্রক্রিয়া আছে। আমরা টেলিভিশনে বসে এই তদন্তটাকে শেষ করে দিতে পারি না। না, নিঃসন্দেহে তদন্ত তো করছে না বৈশ্যনাথ দা। তদন্ত তো হবে। তদন্ত তো আমরা করছি, তদন্ত করে কেউ নই আমরা। কিন্তু দুর্নীতি তো হয়েছে, দুর্নীতি তো হয়েছে, আমরা কাকে ভরসা করবো? আমরা জানি না দেশে কাকে ভরসা করবো? বাক কমিটি আপনারা তৈরি করেছেন, বাক কমিটির রিপোর্টকে ভরসা করবো না। এটা মানা যাবে না। আগে তদন্তকারীকে বলুন, আপনি তদন্তকারী সংগঠনকে বলুন, আপনি মিসগাইড করার চেষ্টা করে দিলেন, মিসগাইড করাচ্ছেন আপনি দর্শকদের যে 61 বেশি না 77 বেশি, তার জন্য তো তদন্ত প্রয়োজন। সুদীপ্ত বললেন যে এর জন্য তদন্ত দরকার নেই। এটা প্রমাণিত, এটা প্রমাণিত যে 61 নম্বর পেয়ে চাকরি পেয়েছে, 77 নম্বর পেয়ে মামলাকারী চাকরি পাননি। আপনি হেয় প্রতিপন্ন করার জন্য না বৈশাদা, আপনি একটা সলিউশন দিয়ে দিন। বাংলার বেকার যুবকরা জানতে চায় বাবার নাম পরেশ অধিকারী নাকি পার্থ চট্টোপাধ্যায়, কি রাখলে চাকরি পাওয়া যাবে, এইটুকু বলে দিন। আমরা দরকার হলে সেটাও মেনে নেব, অন্তত গরিব ছেলেগুলো। আমি শেষ করব আলোচনা, বৈশ্যনাথদের কাছে উত্তর নিয়ে শেষ করব। আপনি তো এই দলে ছিলেন। আরে সেই তো জানি, তো জানি, তখন জানি। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না বৈশ্যদা, তাহলে মুখ লুকোনোর জায়গা পাবেন না। আরে প্রশ্ন করুন পার্থ চট্টোপাধ্যায়কে, কেন চাকরি পায়নি, কেন এই ধরনের পরেশ অধিকারীর মেয়েদের আমি শেষ করব প্লিজ। আমার একটাই প্রশ্ন বৈশ্যনাথদা, আমার একটাই প্রশ্ন আমি আপনাকে দিয়ে শেষ করব, যে ছেলেমেয়েগুলোর 3 বছর 4 বছর 5 বছর সময় নষ্ট হলো, যে ছেলেমেয়েগুলো রাস্তায় রোদে জলে ঝড়ে এখনো পর্যন্ত অনুসরণ করে যাচ্ছে, যাদের 3 বছর 4 বছর 5 বছর সময় নষ্ট হলো, যাদের চাকরি পাওয়ার বয়সটুকু পর্যন্ত চলে গেল, তাদের জন্য কি জবাব থাকবে আপনাদের? তাদের জন্য কি জবাব থাকবে আপনাদের বৈশ্যনাথদা? আরে ওনারা তো কোর্টের মধ্যে রয়েছেন, আজকে আমি গেছিলাম, ওরা তো কোর্টের মধ্যে রয়েছে, কোর্টের বিচার চাইছে, কোর্টের বিচার চাইছে, এবার বিচার চাইছে, তদন্ত হচ্ছে, তার মধ্যে বিজেপি চিৎকার করছে, আইনজীবী বেশে বিজেপি, সবাই মিলে বিরোধিতা করার জন্য আলোচনা, তাহলে তো বলা যাবে না। আপনাকে তো প্রমাণ করতে হবে, দুর্নীতি বললেই দুর্নীতি হয়ে যায় না। এই দেশে সিপিএম পার্টি, বিজেপি পার্টি, তারা কি করেছে এই রাজ্যের মানুষ, দেশের মানুষ দেখেছে। 77 থেকে 61 বড় আপনি প্রমাণ করেছেন, সাধারণ মানুষ আপনারা তদন্ত বসিয়ে যাবেন, আপনারা তদন্ত করে যাবেন, আর যোগ্য ছেলে মেয়েদের একটা করে বয়স বেড়ে যাবে। আপনারা তদন্ত করে যাবেন, আর যোগ্য ছেলে মেয়েদের একটা করে বয়স বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আলোচনা একদম সময় নেই, আর প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমরা অবশ্যই আজকে এখানে শেষ করলেও আমাদের এই প্রশ্ন করা শেষ হবে না। আগামীকাল মনে রাখতে হবে বাক কমিটির রিপোর্ট পেশের পর রায়দান রয়েছে। যে কমিটির রিপোর্টে সরাসরি নাম উঠে এসেছে সেই সময়কার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি কি দোষী সাব্যস্ত হবেন? যদি হন, তাহলে কি ধরনের অপরাধ করেছেন তিনি এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে, সেদিকেও নজর রাখবো। আমরা অবশ্যই নজর রাখবো আদালত কি রায় দিচ্ছে, আইনের উপর ভরসা রেখেই নজর রাখবো। আপাতত এই আলোচনা এখানে শেষ করছি। ছোট্ট বিরতি নিয়ে আমি ফিরে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য। সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী, আজ এই পর্যন্ত। একটু পরে দেখুন জবাব চায় বাংলা। নমস্কার।